ও বৌমা, সন্ধ্যা 7টা বেজে গেল, এখনো পর্যন্ত আমি চা পেলাম না। যাও, আমার জন্য তাড়াতাড়ি চা পকোড়া করে নিয়ে এসো। বাড়িতে এরকম হিরোইন সেজে ঘুরে বেড়ালে হবে? শাশুড়ি মাকে যে সময় মতো চা দিতে হয় সেটা তোমার খেয়াল থাকে না, তাই না? শাশুড়ি মায়ের কথা শুনে মডার্ন বৌমা প্রিয়াঙ্কা রান্নাঘরে চলে যায়। শুধু চা খেয়ে হচ্ছে না, বুড়ির আবার আজকে পকোড়া খাওয়ার ইচ্ছা হয়েছে। আমি তো পকোড়া বানাতেই পারি না, সেটা আর ওনাকে কি করে বলি? এক কাজ করি, আলু গোল গোল করে কেটে বেসনের ব্যাটারি চুবিয়ে তেলে ভেজে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। বলবো আমি আলুর পকোড়া বানিয়েছি। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা তার শাশুড়ি মাকে চা এবং আলুর পকোড়া খেতে দেয়। সেই চা এবং পকোড়ার মধ্যে কোনো কিছুই কবিতা দেবীর পছন্দ হয় না, কারণ চায়ে প্রিয়াঙ্কা অতিরিক্ত পরিমাণে চিনি দিয়ে ফেলে। আর পকোড়া খুবই তাড়াহুড়ো করে করার জন্য সব পকোড়াই কাঁচা থাকে। কিন্তু কবিতা দেবী সরাসরি তার মডার্ন বৌমাকে কিছু বলতে পারে না। আসলে প্রিয়াঙ্কা ভীষণই মডার্ন একটি মেয়ে ছিল। সে সবসময় সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ড্রেস পরতো আর নিজের রূপচর্চা করতেই ব্যস্ত থাকতো। সংসারের কাজকর্ম সে কোনো কিছুই ঠিকঠাক ভাবে করতো না। আসলে বাড়ির কোনো কাজকর্ম করতে তার ভালোই লাগে না। এরকম মডার্ন বৌমা নিয়ে কবিতা দেবী সবসময় বিরক্তিকর পরিস্থিতির মধ্যে থাকতো। এই যে বৌমা, চায়ের মধ্যে এটা কি? এত বড় নখ চায়ের মধ্যে কোথা থেকে এলো? তোমার হাত থেকে এত বড় একটা নখ কষে চায়ের মধ্যে পড়ে গেল। এ বাবা, দেখলেন তো, আপনার জন্য চা আর পকোড়া বানাতে গিয়ে আমার হাতের নখটা উঠে চলে গেল। কিছুদিন আগে আমি অত টাকা দিয়ে নেল এক্সটেনশন করিয়েছিলাম, বাড়ির কাজে চাপে পড়ে আমার একটা নখ নষ্ট হয়ে গেল। তখনই কবিতাকে তার মা মালতী দেবী ফোন করে, আর কবিতা ফোন ধরে তার মায়ের সঙ্গে কথা বলতে থাকে। বৌমা, তোমার মা ফোন করেছে, আমাকে একবার দাও তো ফোনটা। অনেকদিন হয়ে গেল তোমার মায়ের সঙ্গে কথা হয়নি। দাও দাও। হ্যাঁ হ্যালো, কেমন আছো বলুন। আমার কথা আর বলবেন না, আমার আর বাড়িতে থাকতে ভালো লাগছে না। মনে হচ্ছে কিছুদিনের জন্য যদি কোথাও থেকে ঘুরে আসতে পারতাম তাহলে সত্যিই খুব ভালো হতো। সে কি, তাহলে আপনি আমাদের বাড়ি থেকে কিছুদিন ঘুরে যান না। আমি কিন্তু আপনার কোনো কথা শুনবো না। কালকে আমাদের বাড়িতে আপনাকে আসতে হবে। আপনি প্রিয়াঙ্কাকে বলুন আপনার ব্যাগপত্র গুছিয়ে দিতে। কালকে সকালবেলা আপনি বেরিয়ে পড়ুন। আমি আর আমার বৌমা কিন্তু আপনার জন্য অপেক্ষা করব। এই শুনে কবিতা দেবী খুবই খুশি হয়। সে আর এক মুহূর্ত কিছু চিন্তা না করেই প্রিয়াঙ্কার মায়ের বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। মা, আমি এখনই সবকিছু গুছিয়ে দিচ্ছি। আপনি কিন্তু 1 মাসের আগে বাড়ি আসবেন না বলে দিলাম। আপনি বাড়িতে না থাকলে আমি একটু শান্তিতে থাকতে পারবো। আর এমনিও এই মাসে আমার বেশ কয়েকটা পার্টি আছে। আপনি বাড়িতে না থাকলে আমি ভালো মতো পার্টিগুলো অ্যাটেন্ড করতে পারবো। অন্তত আমাকে রান্না বান্না তো করতে হবে না। নিজের বৌমার মুখে এমন কথা শুনে কবিতা দেবী ভীষণ অখুশি হয়, কিন্তু তবুও সে তার বৌমাকে কোনো কথা বলে না। সে শুধু সেই দিনটা কাটার জন্য অপেক্ষা করতে থাকে। পরের দিন সকালবেলা প্রিয়াঙ্কার মা মালতী দেবী তার বৌমা নন্দিনীকে বলে, বৌমা, আজকে প্রিয়াঙ্কার শাশুড়ি মা আমাদের বাড়িতে আসছে। তুমি এখনই পুরো বাড়িঘর সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করো। কোথাও যেন একটুও ধুলোবালি নোংরা না থাকে। উনি প্রথমবারের মতো আমাদের বাড়িতে আসছেন, তাই ওনার অতিথি আপ্যায়নে যেন কোনো রকমের কমতি না থাকে। আর হ্যাঁ, ওনার থাকার ঘরটা ভালো করে তুমি সাজিয়ে গুছিয়ে দাও, কেমন? ঠিক আছে মা, আমি বাড়িঘর পরিষ্কার করে নিচ্ছি আর সব গুছিয়ে নিচ্ছি। আপনি বরং তাড়াতাড়ি বাজার থেকে যা যা রান্না হবে কিনে নিয়ে আসুন। ততক্ষণে আমি এদিকে কাজগুলো মিটিয়ে নিই। এই বলে নন্দিনী বাড়ির কাজ শুরু করে। সে তাদের সমস্ত বাড়িঘর একেবারে পরিষ্কার চকচকে করে দেয়। সেই সাথে কবিতা দেবীকে যেই ঘরে থাকতে দেওয়া হবে সেই ঘরটাও সে সুন্দর করে সাজিয়ে দেয়। সেই ঘরের বিছানা, চাদর, পর্দা সমস্ত কিছুই পরিবর্তিত করে ফেলে। সেই সাথে ঘরটা ফুল দিয়ে সাজিয়ে দেয়। এরই মধ্যে মালতী দেবী বাজার থেকে চলে আসে। বৌমা, এই যে আমি সবকিছু নিয়ে চলে এসেছি। তুমি আজকে প্রিয়াঙ্কার শাশুড়ি মায়ের জন্য মটন বিরিয়ানি রান্না করবে। আর মটন বিরিয়ানির সঙ্গে থাকবে রেশমি কাবাব, চিকেন কষা, চিকেন চাপ আর মটন কষা। আর হ্যাঁ, উনি যদি বিরিয়ানি না খান সেই জন্য তুমি ফ্রাইড রাইস বানাবে। ফ্রাইড রাইসের সঙ্গে থাকবে 7 রকমের ভাজাভুজি, চিংড়ি মাছের মালাইকারি, পটল চিংড়ি, খাসির মাংস কষা, মুড়ি ঘন্ট, আলুর দম আর চাটনি পাঁপড় তো থাকবেই। আমি বাজার থেকে ওনার জন্য টক দই, মিষ্টি, সন্দেশ সবকিছু নিয়ে এসেছি। এগুলো তুমি ফ্রিজে তুলে রাখো। শাশুড়ি মায়ের মুখে এত রকমের খাবারের নাম শুনে নন্দিনী প্রচন্ড পরিমাণে অবাক হয়। বাপরে বাপ, মা, আপনি তো পুরো বিয়ে বাড়ির রান্নার মতো একটা লিস্ট ধরিয়ে দিলেন। এত কিছু রান্না করতে হবে? এর আগেও তো আমাদের বাড়িতে অতিথি এসেছে, আপনি তো এত কিছু রান্না করতে বলেন না। এই গরমের মধ্যে কি এত কিছু রান্না করা সম্ভব আপনি বলুন তো? আর রান্না করে নিলেও একটা মানুষকে এত খাবার একসঙ্গে খেতে পারবে? আমি কি বললাম তুমি বুঝতে পারছো না? আমার মেয়ের শাশুড়ি প্রথমবারের মতো আমাদের বাড়িতে আসছে,
তাই আমি খুব ভালো মতো ওনার অতিথি সেবা করতে চাইছি, যাতে আমাদের বাড়িতে এসে উনি আমাদের প্রশংসা করতে বাধ্য হন। এবার যা যা বলেছি করে নাও। এই শুনে নন্দিনীর আর কিছু করার থাকে না। অত কিছু রান্না করতে গিয়ে প্রায় বিকাল হয়ে আসে। কি গো বৌমা, আজকের ডেটে রান্না হবে? সেই সকাল 11টার সময় রান্নাঘরে ঢুকেছো, এখন বিকাল 5টা বাজে, তোমার রান্না হলো না এখনো? কবিতা দিদি তো বোধহয় এখনই চলে আসবে। ওই দেখো কলিং বেল বাজছে, বোধহয় চলেই এসেছে। তুমি যাও, তাড়াতাড়ি চা আর পকোড়া বানিয়ে নিয়ে এসো, যাও যাও। এই বলে মালতী দেবী ছুটে গিয়ে দরজা খোলে আর নন্দিনী তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে চা পকোড়া করতে শুরু করে। কবিতা দেবী তাদের সাজানো গোছানো বাড়িঘর থেকে খুবই খুশি হয়। তারা দুজনে কিছুক্ষণ গল্প করতে না করতেই নন্দিনী সেখানে চা এবং পকোড়া নিয়ে হাজির হয়। নন্দিনী প্রথমেই কবিতা দেবীকে প্রণাম করে, আর এই দেখে কবিতা দেবী প্রচন্ড খুশি হয়ে বলে, লক্ষ্মী মেয়ে একেবারে, কি সুন্দর সংস্কারী মেয়ে গো তোমার বৌমা। দেখো কত সুন্দর শাড়ি পরে আছে। আমি তো ভেবেছিলাম এখানে এসে দেখবো আপনার বৌমাও বুঝি আপনার মেয়ের মতো মডার্ন, বাড়িতে হয়তো ওয়েস্টার্ন ড্রেস পরে ঘুরে বেড়ায়। যাক, তোমাকে শাড়ি পরে থাকতে দেখে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, আপনি এবার চা খাওয়া শুরু করুন। দেখুন, এখানে চা আছে, আলুর পকোড়া আছে, পনিরের পকোড়া আছে, চিকেন পকোড়া আছে, আর হ্যাঁ, পেঁয়াজের পকোড়াও আছে। আমার বৌমা কিন্তু সব আপনার জন্য বানিয়েছে। চায়ের সঙ্গে এত রকমের পকোড়া দেখে মালতী দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। ওরে বাবা, চায়ের সঙ্গে একরকম নয়, 2 রকম নয়, একেবারে 4-5 রকমের পকোড়া। সত্যি আপনার ভাগ্য খুবই ভালো, আপনি এরকম একটা সংস্কারী বৌমা পেয়েছেন। আর আমার বৌমাকে দেখুন না, মানে আপনার মেয়ের কথা বলছি, চা করতে দিলে আলুর বড়া বানিয়ে চা খাইয়ে দেয়। শুধু তাই নয়, চায়ের মধ্যে তো কখনো কখনো আপনার মেয়ের বড় বড় নখ খুঁজে পাওয়া যায়। নিজের মেয়ের নামে এরকম দুর্নাম শুনে মালতী দেবীর মন খারাপ হয়ে যায়। সে মনে মনে ভাবে, একি, ইনি তো বাড়িতে আসা মাত্রই আমার মেয়ের নামে দুর্নাম শুরু করেছে। শুধুমাত্র চা আর পকোড়া দেখে এত কিছু বলছে, আর এখন তো রাতের খাবারও বাকি আছে। জানি না রাতের খাবারগুলো দেখে আবার কি বলবে। চা পকোড়া খেতে খেতে তারা সবাই মিলে অনেকক্ষণ ধরে গল্প করতে থাকে। কাকিমণি, চলুন, আমি আপনার ঘরটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, আর আপনার ব্যাগটা আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। এই বলে নন্দিনী কবিতা দেবীকে তার থাকার ঘরটা দেখিয়ে দেয়। সেই ঘরের বিছানা ফুল দিয়ে সাজানো দেখে কবিতা দেবী প্রচন্ড পরিমাণে খুশি হয়। ওরে বাবা, তোমরা তো দেখছি আমার আপ্যায়ন করার জন্য ভালোই ব্যবস্থা করেছো। আমি অনেক বাড়িতেই গেছি, কিন্তু এরকম সেবা যত্ন আমি কোথাও পাইনি। সত্যিই তুমি খুবই ভালো মেয়ে, তোমাকে যতই দেখছি আমার মনটা ততই ভরে যাচ্ছে। ধন্যবাদ কাকিমা, আপনি এবার ফ্রেশ হয়ে নিন, আর আমি আমাদের খাবারটা বেড়ে নিচ্ছি। চলুন, আমরা সবাই মিলে রাতের খাবারটা খেয়ে নিই। এই বলে নন্দিনী সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তারা সকলে মিলে ডিনার করতে বসে, আর খাবার টেবিলে বসে বিভিন্ন রকমের আইটেম দেখে কবিতা দেবীর চক্ষু চড়ক গাছ হয়ে যায়। ওরে বাবা, এত খাবার! নিশ্চয়ই তোমরা হোটেল থেকে অর্ডার করেছো, তাই না? না হলে কারোর পক্ষে এত খাবার তো রান্না করা সম্ভব নয়। নানা কাকিমণি, এই সমস্ত খাবার আমি একা তৈরি করেছি। আমরা আমাদের বাড়ির অতিথিকে কখনোই বাইরের খাবার খাওয়াই না। আর শুধু বাড়ির অতিথিকে নয়, আমরা নিজেরাও কিন্তু বাইরের খাবার খাই না, কারণ বাইরে তেল মশলাযুক্ত খাবার স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণ ক্ষতি করে। দেখেছেন দিদি, আপনার বৌমা কতটা বুঝদার। আপনি কিন্তু আপনার মেয়েকে কিছু শেখাতে পারলেন না। আপনার মেয়েটা যেন বড্ড বেশি মডার্ন হয়ে গেছে, কিছু রান্না করতেই পারে না। বেশিরভাগ দিন অনলাইন থেকে খাবার অর্ডার করে খাইয়ে দেয়। যদি কিছু রান্না করতে বলি, একটা তরকারি আর ভাত ছাড়া কিছুই রান্না করতে চায় না। আসলে বুঝতেই তো পারছেন, প্রিয়াঙ্কা আমাদের বাড়ির একমাত্র মেয়ে। আমরা ছোটবেলা থেকেই ওকে বাড়ির কোনো কাজকর্ম করতে দেইনি। সেই জন্যই আমার মেয়ে বাড়ির কাজকর্ম সেরকম ভাবে পারে না। তবে আশা করছি সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু শিখে যাবে। ও আচ্ছা আচ্ছা, নন্দিনী মা, তোমরা কয় ভাই বোন? তুমি ছাড়া তোমার আর কটা দিদি বা বোন আছে বলো তো? না না, আমার বাবা মায়ের আমি তো একমাত্র সন্তান। আমার দাদা ভাই বোন কেউ নেই, আমি একাই। আচ্ছা, তাহলে তুমি বাবা মায়ের একমাত্র সন্তান হবার পরও ঘর সংসারের এত কাজকর্ম কিভাবে শিখলে? বুঝেছি, তোমার বাবা মা নিশ্চয়ই ছোটবেলা থেকে তোমাকে বাড়ির সমস্ত কাজকর্ম করাতো, তাই তো? এই শুনে মালতী দেবীর মনে মনে খুবই রাগ হয়। সে কিছুতেই তার মেয়ের নামে এরকম দুর্নাম সহ্য করতে পারে না, কিন্তু তা সত্ত্বেও সে কবিতা দেবীর মুখে মুখে কিছু বলতেও পারে না। এখন তো মনে হচ্ছে এনাকে আমাদের বাড়িতে ডেকেই আমি মহা ভুল করে ফেলেছি। আমার বৌমাকে আমি এত আয়োজন করতে বললাম, ভেবেছিলাম ইনি হয়তো দেখে খুশি হবে, কিন্তু এ তো দেখছি আমার মেয়ে আমার বৌমার মধ্যে তুলনা করছে আর আমার মেয়ের নামে দুর্নাম করছে। না না কাকিমণি, এরকম ব্যাপার নেই। আমি যখন বাড়িতে থাকতাম
তখন আমিও কোনো কাজকর্ম করতে পারতাম না, কিন্তু বিয়ের আগে আমার মা আমাকে সবকিছু শিখিয়ে তবেই শ্বশুর বাড়িতে পাঠিয়েছে। বুঝলাম, তোমাদেরও তো উচিত ছিল প্রিয়াঙ্কাকে সবকিছু শিখিয়ে তবেই শ্বশুর বাড়িতে পাঠানো। প্রিয়াঙ্কা বাড়ির কোনো কাজকর্ম পারে না, সারা দিন মেকআপ নিয়ে পড়ে থাকে, রূপচর্চা করতে থাকে, প্রত্যেক দিন বন্ধুদের সঙ্গে বাড়ির বাইরে বেরিয়ে যায়। আর বিশেষ করে ও তো পার্টি করতে এত ভালোবাসে, পার্টির কথা বললে ও নিজের স্বামী শাশুড়ি মা সবাইকে ভুলে যায়। এভাবেই কবিতা দেবী নন্দিনী এবং তার শাশুড়ি মায়ের সামনে প্রিয়াঙ্কার অনেক অনেক দুর্নাম করতে থাকে। আচ্ছা দিদি, খাবার কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, নিন এবার খাওয়া শুরু করুন। আসলে আপনি প্রথমবারের মতো আমাদের বাড়িতে এসেছেন, তো সেই কারণে আমরা অনেক খুশি হয়ে একটু বেশি কিছু আয়োজন করেছি। এই শুনে কবিতা দেবী খাবার খাওয়া শুরু করে। খাবার খাওয়ার পর সে নন্দিনীর আবার অনেক অনেক প্রশংসা করে, আবার বেশ কিছুক্ষণ ধরে প্রিয়াঙ্কার দুর্নাম করে ঘুমাতে চলে যায়। পরের দিন সকালবেলা নন্দিনীকে খুব সকালবেলা ঘুম থেকে উঠতে দেখে কবিতা দেবী আবার প্রিয়াঙ্কার দুর্নাম করা শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে 2 সপ্তাহ কাটে। 2 সপ্তাহ পর কবিতা দেবী একভাবে শুধুমাত্র নন্দিনীর প্রশংসাই করে যায় আর নিজের বৌমা অর্থাৎ প্রিয়াঙ্কার দুর্নাম করে। কিন্তু এই 2 সপ্তাহের মধ্যে নন্দিনীর অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে যায়। সংসারের কাজকর্ম করতে করতে সে একেবারে নাজেহাল হয়ে পড়ে। 2 সপ্তাহ পর কবিতা দেবী যখন বাড়িতে ফিরে যাওয়ার সময় আসে, তখন সে বলছি আমি কিন্তু বাড়িতে গিয়েই আপনাদের মেয়েকে এখানে পাঠিয়ে দেব। এখানে এসে আমি একটা জিনিস খুব ভালো মতো বুঝতে পেরেছি, আপনাদের বাড়ির মডার্ন মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেওয়া একেবারেই উচিত হয়নি। আমার তো আপনার বৌমা নন্দিনীকে খুব পছন্দ হয়েছে, কিন্তু এখন তো আর কিছু করার নেই। তবে আপনারা চাইলেই এখনো কিন্তু অনেক কিছুই করতে পারেন। মানে আপনি কি বলছেন? আমি কিন্তু আপনার কথা বুঝতে পারলাম না। আমি বললাম প্রিয়াঙ্কাকে কয়েক মাসের জন্য আপনাদের বাড়িতে পাঠিয়ে দেব। আপনি আর আপনার বৌমা প্রিয়াঙ্কাকে ভালো করে সংসারের কাজকর্ম শিখিয়ে দেবেন। আর নন্দিনী মা, তুমি তোমার ননদকে কিন্তু সব শিখিয়ে দেবে কিভাবে বড়দের সম্মান করতে হয়, কিভাবে লক্ষ্মী মেয়ে হয়ে সংসার গোছাতে হয়। ও সবকিছু শিখে গেলে তবেই আমি ওকে আবার নিজের বাড়িতে নিয়ে যাব। এই কথা শুনে নন্দিনী এবং তার শাশুড়ি মা দুজনেরই মন খারাপ হয়ে যায়। আর সত্যি সত্যি কবিতা দেবী নিজের বাড়িতে গিয়ে তার মডার্ন বৌমা প্রিয়াঙ্কাকে কয়েক মাসের জন্য বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। বৌদি, তোমার কি দরকার ছিল আমার শাশুড়ি মায়ের অত আদর যত্ন করার? দেখলে তো তোমার জন্য আজকে আমাকে বাপের বাড়িতে এসে থাকতে হচ্ছে। আমার শাশুড়ি মা আমাকে অনেক কথা শুনিয়েছে। কি আর করব বলতো মা, এবার তোকে ভালো করে কাজকর্ম শিখতে হবে, এছাড়া যে আর কোনো উপায় নেই। তোর শাশুড়ি মাকে এই বাড়িতে ডাকাই আমার ভুল হয়েছিল। আমরা তো ভেবেই নিয়েছি তোর শাশুড়ি মাকে এই জন্মে আর কখনো আমাদের বাড়িতে ডাকবো না। তোর শাশুড়ি মায়ের অতিথি আপ্যায়ন করতে গিয়ে আমি নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছি, আমাকে ক্ষমা করে দে তুই। বাবা, মেকআপের দিদি, তোমার এখন আসার সময় হলো? তোমার জন্য আমি আর আমার বোন কখন থেকে অপেক্ষা করছি। আর একটু পরেই তো আমরা দুজনে বিয়ের মণ্ডপে বিয়ে করতে যাব। এক কাজ করো, তুমি সবার আগে আমার কালো বোনকে ভালো করে মেকআপ করে দাও, কারণ ওর গায়ের রংটা কালো। ওকে একটু ফর্সা করতে তোমার অনেক বেশি সময় লেগে যাবে। দিদি, তুই এরকম করে বলিস না। আর মেকআপ করে আমাকে ফর্সা করার কোনো দরকার নেই, কারণ আমার হবু বর আমাকে এই রঙেই পছন্দ করেছে। ঠিক আছে, তোমরা দুজনে এবার কথা বন্ধ করো। আমি তাহলে প্রথমে কমলার মেকআপ করে দিচ্ছি, আর তারপর রঞ্জিতা তোমাকে আমি আরো সুন্দর করে মেকআপ করে দেব। মেকআপ আর্টিস্টের এই কথা শুনে এবং নিজের দিদির এরকম অপমানজনক কথাবার্তায় কমলার ভীষণ খারাপ লাগে, কিন্তু সে বিয়ের দিন তার দিদিকে আর কোনো কথা বলে না। কয়েক ঘন্টা পর দুজনে মিলে মেকআপ করে বিয়ের মণ্ডপে গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে রঞ্জিতা কমলাকে অপমান করতে ছাড়ে না। সে অনেক খারাপ খারাপ কথা বলতে শুরু করে। কালো, এই কালো মেয়ে, এই রুমালটা দিয়ে তোর মুখটা ভালো করে পরিষ্কার করে নে, কারণ তুই গরমে ভীষণ পরিমাণে ঘেমে যাচ্ছিস। তাড়াতাড়ি করে আমার রুমালটা দিয়ে মুখটা মোছ। ঠিক আছে দিদি, আমি রুমাল দিয়ে আমার মুখের ঘাম মুছে নিচ্ছি। আর আমাকে রুমাল দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ বলছিস কেন? কারণ আমার তো তোর মেকআপ কিংবা তোর গায়ের রং নিয়ে কোনো চিন্তা নেই। তুই ঘেমে গিয়ে তোর গায়ের কালো রং যদি সবাই দেখে নেয়, তাহলে আমার বিয়ে ভেঙে যাবে। কারণ আমার মতো এত সুন্দর ফর্সা মেয়ের বোন এরকম কালো আমার শ্বশুর বাড়ির লোক কিন্তু মেনে নিতে পারবে না। রঞ্জিতার এমন কথা শুনে কমলার চোখে জল আসে, কিন্তু সত্যিই তার গায়ের রং খুব কালো হওয়ায় সে তার দিদির কোনো কথায় প্রতিবাদ করে না। কিছুক্ষণের মধ্যেই রঞ্জিতার সঙ্গে রাজুর এবং কমলার সঙ্গে স্বপনের বিয়ে হয়ে যায়। ছোটবেলা থেকেই কমলার গায়ের রং কালো হওয়ার জন্য সে সবার কাছে অপমানিত হয়ে এসেছে। ধীরে ধীরে তারা যতই বড় হতে থাকে,
তাদের বাবা রমাকান্ত বাবু দুই মেয়ের বিয়ে নিয়ে খুবই চিন্তা করতে শুরু করে। বিশেষ করে কালো কমলার বিয়ে নিয়ে সে সবসময় দুশ্চিন্তায় ভোগে। কিছুদিনের মধ্যেই ফর্সা রঞ্জিতার বড়লোকের ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়, আর গরিবের ছেলে স্বপন কমলাকে বিয়ে করে। বিয়ের পর কমলা, তুমি একদম মন খারাপ করো না, কারণ আমি বিয়ের মণ্ডপে শুনেছি তোমার ফর্সা দিদি তোমাকে ভীষণ পরিমাণে অপমান করছিল, আর তখন আমার খুব খারাপ লেগেছিল। না না, আমি কোনো কিছু মনে করিনি, কারণ আমার দিদি সবসময় ছোটবেলা থেকে আমাকে এরকম ভাবে অপমান করেছে। না তবুও এখন যেহেতু তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে, তাই তোমাকে কেউ এরকম অপমান করুক আমি তো সহ্য করবো না। তোমার গায়ের রং কালো হলেও তুমি আমার কাছে সবচেয়ে বেশি সুন্দরী। কারণ আমার দিদি সবসময় ছোটবেলা থেকে আমাকে এরকম ভাবে অপমান করে, তাই এখন আমি আর কিছু মনে করি না। আমি জীবনে কখনো আমার স্বামীর কাছে এরকম ভালোবাসা পাবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তাই আমি তোমাকে পেয়ে অনেক খুশি। তোমাকে পেয়ে আমি আমার জীবনের গায়ে কালো রঙের জন্য সব অপমান ভুলে গেছি। তুমি শুধু আমাকে ছেড়ে যেও না কখনো। কমলার চোখে জল দেখে স্বপনের ভীষণ কষ্ট হয়, তাই সে নিজের হাত দিয়ে কমলার চোখের জল মুছিয়ে দেয়। এভাবেই দেখতে দেখতে 1 বছর কাটে, আর তাদের দুই বোনের বিবাহ বার্ষিকীর দিন চলে আসে। সেই দিনে রাজু তার সুন্দর ফর্সা বউয়ের জন্য একটা সোনার আংটি কিনে নিয়ে আসে। এর ফলে রঞ্জিতার বুক গর্বে ভরে ওঠে। এমন একটা শুভ দিনে রমাকান্ত বাবু তার দুই মেয়েকেই ফোন করে। সে তার দুই মেয়েকে বাপের বাড়িতে আসার কথা বলে। 1 বছর হয়ে গেছে মা, আমি তোদের দুজনের মুখ দেখিনি, তাই তোদের মাও ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছে। আজকে তোদের বিবাহ বার্ষিকী, তাই আমরা দুজনে তোদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তোরা সকাল 10টার ট্রেনে গ্রামে চলে আই, কেমন? তারপর আমরা একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করব। ঠিক আছে বাবা, আমি আসছি, কিন্তু আমার বড়লোক বরের জন্য দামি দামি খাবার দাবারের ব্যবস্থা করে রাখবে। ও কিন্তু ডাল ভাত খায় না। হ্যাঁ বাবা, আমারও তোমার আর তোমার মায়ের জন্য ভীষণ কষ্ট হচ্ছে, তাই আমি আর স্বপন কিছুক্ষণের মধ্যে গ্রামে গিয়ে পৌঁছাচ্ছি। আর শোনো, তুমি কিন্তু আমাদের জন্য বেশি কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো না, কারণ মায়েরও তো বয়স হয়েছে, তাই মা বেশি রান্না বান্না করতে পারবে না। আর তোমারও তো বয়স হয়েছে, তাই তোমাকে বেশি বাজারঘাটও করতে হবে না। পারলে আমি আর স্বপন তোমাদের জন্য বরং মাংস কিনে নিয়ে যাব। এই বলে কমলা ফোন রেখে দেয়। রমাকান্ত বাবুর নিজের কালো ছোট মেয়ের উপর গর্ব হয়, কারণ সে বরাবরই ভীষণ সংস্কারী এবং ভদ্র প্রকৃতির ছিল। সে কখনোই তার দিদির মতো বদমাইশ এবং অহংকারী নয়। কিছুক্ষণের মধ্যে ট্রেনে করে তারা দুই বোন তাদের নিজের নিজের স্বামীদেরকে নিয়ে বাপের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। কালো ছোট বোনকে দেখা মাত্রই রঞ্জিতা আবার তাকে অপমান করা শুরু করে। কিরে, 1 বছর হয়ে গেল, আমার সাথে তো সম্পর্ক রাখা ভুলেই গেছিস। আমি ভেবেছিলাম বিয়ের পর শ্বশুর বাড়ির জল পড়ে তোর গায়ের রং হয়তো একটু খুলবে, কিন্তু তোর গায়ের রং তো আরো কালো হয়ে গেছে। তোর বর তোকে অনেক খাটাই বল, আমার মতো তুই সুখী নেই, তাই না? না দিদি, তুই ভুল ভাবছিস, কারণ আমি সত্যিই খুবই সুখে আছি। কারণ আমার বর তোর মতো বড়লোক নাও হতে পারে, কিন্তু আমাকে অনেক শান্তিতে রেখেছে। সে যাই হোক, আজকে তো আমাদের দুজনেরই বিবাহ বার্ষিকী। তোর গরিব বর তোকে বিবাহ বার্ষিকীতে কি উপহার দিয়েছে? এই দেখ, তোর জামাইবাবু আমাকে 50,000 টাকা দিয়ে একটা মোটা সোনার আংটি কিনে দিয়েছে। আর আমার ফর্সা হাতে এই হলুদ হলুদ সোনার আংটিটা কি সুন্দর লাগছে বল? হ্যাঁ সত্যি, তোর ফর্সা হাতে এই সোনার আংটিটা খুব সুন্দর লাগছে। আর স্বপন আমাকে এই রূপার আংটিটা বিবাহ বার্ষিকীতে দিয়েছে। দেখ। কমলার হাতে রূপার চকচকে আংটি দেখে রঞ্জিতা ভীষণ পরিমাণে হেসে ওঠে। সে কিছুতেই নিজের হাসি থামাতে পারে না। এ বাবা, তোর বর তোকে বিবাহ বার্ষিকীতে মাত্র একটা রূপার আংটি গিফট করেছে? সত্যি তোর বর খুবই গরিব। আর তোর এমন কালো হাতের উপর আংটিটা দেখে মনে হচ্ছে যেন কালো পুড়ে যাওয়া চাটুর উপর সাদা ময়দা পড়ে আছে। অবশ্য ঠিকই আছে, কালো বউয়ের সাথে গরিব বর। ইস সত্যি, কালো মেয়েদের বিয়ের আগেও ভাগ্য খারাপ থাকে আর বিয়ের পরেও ভাগ্য খারাপ হয়। আমার তো তোর জন্য খুবই কষ্ট হচ্ছে রে বোন। এতদিন পর্যন্ত রঞ্জিতা কেবলমাত্র কমলার কালো গায়ের রঙের জন্য অপমান করত, কিন্তু এখন সে তার বরকেও অপমান করা শুরু করেছে। তাই কমলার ভীষণ খারাপ লাগে। সে তার দিদির উপর প্রচন্ড রেগে যায়, কিন্তু সে তবুও চুপ করে সমস্ত অপমান সহ্য করে। যতদিন তারা বাপের বাড়িতে থাকে ততদিনই রঞ্জিতা তার কালো বোনকে অপমান করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন দুই বোন আবার শ্বশুর বাড়িতে ফিরে যায়। এই দেখুন, আমি আপনাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে আরো 2টা সুন্দর জিনিস কিনে নিয়ে এসেছি। এসব দেখলে তোমার মন ভরে যাবে। স্বপন নিজের বিবাহ বার্ষিকী উপলক্ষে একটা মোমো তৈরি করা স্টিমার এবং একটা বড় কড়াই কিনে নিয়ে চলে আসে।
এই দেখে কমলা ভীষণ পরিমাণে হেসে ওঠে, কারণ বিবাহ বার্ষিকীর এরকম অভিনব উপহার কমলা কোনোদিনও চোখেও দেখেনি। তুমি আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে কড়াই আর মোমো তৈরি করার স্টিমার কিনে এনেছো। সত্যি তুমি পারো বটে। সবজি বিক্রি করতে করতে তোমার মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। আমি তোমাকে রূপোর আংটি গিফট করেছি, আর এটা তোমার তরফ থেকে আমার জন্য বিবাহ বার্ষিকীর উপহার। কারণ আমি ভেবেছি এখন সবজি বিক্রি করার সাথে সাথে সন্ধ্যাবেলা মোমো আর চাউমিন বিক্রি করব, তাতে আমাদের অনেক টাকা ইনকাম হবে। নিজের টাকা দিয়েই তো জিনিসপত্র কিনে এনে উপহার দিচ্ছ, আর বলছো আমি তোমাকে উপহার দিয়েছি। ঠিক আছে, তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো, আর তোমাকে এই কাজ করতে আমি অনেক সাহায্য করব। এই কথা শুনে স্বপন খুবই খুশি হয়। সেই দিনের পর থেকে স্বপন দিনের বেলা সবজি বিক্রি করে আর সন্ধ্যাবেলা মোমো তৈরি করে। ফলে দুই বেলা সে নিজেকে কাজে ব্যস্ত করে দেয়। ধীরে ধীরে অনেক গ্রাহকরা স্বপনের দোকানে মোমো এবং চাউমিন খেতে চলে আসে। এর ফলে তাদের দোকানে যতই ভিড় বাড়তে থাকে ততই স্বপন খাবার দাবার বিক্রির উপর এর ফলে তাদের ব্যবসার অনেক উন্নতি ঘটে, আর স্বপন অনেক টাকা রোজগার করতে থাকে। এভাবেই দেখতে দেখতে আরো 1 বছর কেটে যায়। কমলা, তোমার মনে আছে আজকে কি দিন? আর সেই দিন উপলক্ষে আমি তোমার জন্য একটা খুব সুন্দর গিফট নিয়ে এসেছি। এই দেখো, এটা সোনা আর হীরা দিয়ে তৈরি একটা আংটি। আজকে তো আমাদের অ্যানিভার্সারি, তোমার মনে নেই? আর এই দেখো, এই আংটিটার মধ্যে আমাদের দুজনের নামও লেখা আছে। তোমার মনে আছে আজকে আমাদের বিবাহ বার্ষিকী? আমি ভেবেছিলাম তুমি হয়তো ভুলে গেছো, কারণ তোমার মাথায় অনেক কাজের চাপ থাকে তো, তাই তোমাকে আজকে আর আমি বিবাহ বার্ষিকীর কথা মনে করালাম না। তুমি কি করে ভাবলে যে আমাদের এত গুরুত্বপূর্ণ দিন আর আমি ভুলে যাব? কিন্তু তুমি এই হীরার আংটি দেখে যে খুশি হলে না, সেটা দেখে তো আমি তো ভীষণ পরিমাণে অবাক হয়ে যাচ্ছি। কি হলো বলো, তোমার এই আংটিটা পছন্দ হয়নি? তুমি আমাকে ভুল বুঝো না স্বপন। তুমি আমার কাছে সোনা, তুমি আমার কাছে হীরা। তাই তুমি আমাকে 2 হাত ভরে যেই উপহার দেবে সেই উপহারই আমার কাছে অনেক বড়। এই বলে কমলা তাড়াতাড়ি করে নিজের আঙুলে হীরার আংটিটা পরে নেয়, আর সেই আংটিটা তার হাতে একেবারে চকচক করে। এই দেখে স্বপন খুবই খুশি হয়। কিছুদিনের মধ্যে তারা 2 বোন আবার নিজেদের বাপের বাড়িতে যায়। এবার রাজু তার বউ রঞ্জিতাকে বিবাহ বার্ষিকীতে একটা 4 চাকা গাড়ি উপহার হিসেবে দেয়, কিন্তু সেই 4 চাকার গাড়ির থেকেও দামি ছিল কমলার হাতের হীরার আংটি। বোন, তুই তো দেখছি এখন আমার সাথে আর কথাই বলছিস না। তোর এত অহংকার বেড়ে গেল। প্রত্যেকবার এসে আমাকে জড়িয়ে ধরতিস, কত স্নেহ করতিস, কিন্তু এবার তো দেখছি তুই একেবারে কথা বলা ভুলেই গেছিস। না দিদি, তুই আমাকে ভুল ভাবছিস, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে আমার বর আমাকে 4 চাকা গাড়ি উপহার দিয়েছে তো, তাই মনে হয় তোর হিংসা হচ্ছে, সেই কারণে তুই আমার সঙ্গে কথা বলছিস না। আর তুই চিন্তা করিস না, তোর বড় তোকে নিশ্চয়ই কোনো উপহার দিয়েছে। এবার কি জামাইবাবু তোকে তামার আংটি উপহার দিয়েছে নাকি? না রে, এবার আমার বর আমাকে তামার আংটি উপহার দেয়নি। এই দেখ, আমাকে আমার বর এই হীরার আংটিটা উপহার দিয়েছে। আসলে আমার হাতটা ভীষণ কালো তো, তাই আমার এই কালো আঙ্গুলের সোনা রূপা কিচ্ছু মানায় না, শুধুমাত্র এই হীরার আংটিটাই বানায়। তাই আমার বর আমাকে এই হীরার আংটিটাই কিনে দিয়েছে। কমলার হাতে এরকম সুন্দর দামি হীরার আংটি দেখে রঞ্জিতা একেবারে জ্বলে ওঠে। সে কিছুতেই নিজের বোনের আনন্দ এবং তার হাতের হীরার আংটিটা সহ্য করতে পারে না। সে রাগের চোটে একেবারে লাল হয়ে ওঠে। কিরে, তুই এরকম লাল হয়ে যাচ্ছিস কেন দিদি? এখন তো দেখছি তুই আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিস। তোর হঠাৎ করে কি হলো বলতো? আমার হাতে এত সুন্দর আংটিটা দেখে তোর সহ্য হচ্ছে না বুঝি? একদম ফালতু কথা বলবি না। তোর গায়ের রং কালো, তাই তুই সোনা পরিস কিংবা রূপা পরিস আর হীরাই পরিস না কেন, তোকে কিছুতেই মানাবে না। আর তুই কোনোদিনও আমার মতো সুন্দর হতে পারবি না। তাই আমার সাথে টেক্কা দেওয়ার চেষ্টা করিস না। আমার বিবাহ বার্ষিকীর উপহার সবার থেকে সেরা। এইভাবেই রঞ্জিতা তার বোনের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। সেই সময় রাজু এবং স্বপন সেখানে চলে আসে। রাজু তার বউয়ের এরকম অহংকারী রূপ কিছুতেই মেনে নিতে পারে না, তাই সে রঞ্জিতার উপর রেগে যায়। আমি সেই বিয়ের দিন থেকে দেখে যাচ্ছি রঞ্জিতা, তুমি তোমার কালো বোনকে জানোই তাই ভাষায় অপমান করে যাচ্ছ। আর প্রত্যেকবার বিবাহ বার্ষিকীর সময় বাবার বাড়িতে তোমরা আসো, আর তুমি প্রত্যেকবারই কমলাকে অপমান করতে শুরু করে দাও। তোমার মন যে এত নিকৃষ্ট আমি তো ভাবতেও পারিনি। ছি, তোমার কাছে তো কোনো কিছুরই অভাব নেই, তবু তুমি তোমার বোনকে কেন অপমান করো? আসলে জামাইবাবু, আমার ফর্সা দিদি আমাকে সহ্য করতে পারে না, কারণ ও ফর্সা হলেও ছোটবেলা থেকে সবাই আমাকেই ভালোবেসেছে। কারণ আমার ভালো ব্যবহারের জন্য সবাই আমাকে স্নেহ করত, তাইও সহ্য করতে পারতো না। সবসময় ও নিজের ফর্সা রঙের অহংকারে আমাকে পায়ের তলায় রাখার চেষ্টা করে এসেছে, কিন্তু দিদি আর আমাকে আর আমার বরকে অপমান করতে পারবে না। এই কথা শুনে রঞ্জিতা ভীষণ অপমানিত বোধ করে, তার চোখে জল চলে আসে। সে কিছুতেই আর এরকম কথাবার্তা সহ্য করতে পারে না।
ফলে সে তার কালো বোনের কাছে ক্ষমা চায়। রঞ্জিতা নিজের বোনের বিবাহবার্ষিকী উপলক্ষে তাকে সুন্দর সোনার হার উপহার হিসেবে দেয়। তারপর থেকে তারা দুই বোন কখনো নিজেদের মধ্যে কোনো ঝগড়া করে না।